সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের চাপ। আজ আমরা আলোচনা করব এই সময়ের অসময়ের অর্থনীতিতে ব্যবসায়ীরা কিভাবে টিকে আছেন এবং সামনে কি অপেক্ষা করছে। আর এ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। একে একে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আর শুরুতে রয়েছেন ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান, এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও অর্থনীতি বিশ্লেষক, পরিচালক, প্রাইম ব্যাংক লিমিটেড। এরপর রয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান, ব্যবসায়ী নেতা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হাসান, এফসি, আপনাকে দিয়ে। প্রথমেই জানতে চাই, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কতটা পড়ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা অনেকগুলো অর্থনৈতিক চাপে আছি। চাপগুলো নানামুখী এবং নানা ডাইমেনশন থেকে আসছে। প্রথমত মুদ্রাস্ফীতির একটা চাপ তো অনেক বছর ধরে আছে আমাদের। আর উপরন্তু মানুষের আয় কম আছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, আমাদের বিনিয়োগ তেমনটা নেই। এর মধ্যে আবার যুক্ত হয়েছে জ্বালানি সংকট, রপ্তানিও কমে গেছে। আর একটা অচলাবস্থা তো দীর্ঘদিন ধরে চলছে, এটা ব্যাংকিং খাতে, যেটার বিভিন্ন প্রভাব ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে পড়েছে। সব কিছু মিলিয়ে যে নানাবিধ চাপে আছে, এই চাপটা আসলে আমাদের কিছু চাপ হয়তো শুরু হয়েছে আমরা যদি মনে রাখতে পারি যে কোভিডের সময় থেকে, এবং পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কিন্তু আমরা অনেকগুলো চাপের মধ্যে আছি। তো বর্তমান সময়ে চাপগুলো একটু ঘনীভূত হয়েছে, রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এবং আরেকটা বড় বিপর্যয় আমি বলবো, এটা হয়েছে আমাদের গত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সেখানেও কিছু বিপর্যয় আমরা দেখতে পেয়েছি। মূলত আসলে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল যে একটা রুটিন ওয়ার্ক করে সরকারটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এনে দায়িত্ব থেকে বিদায় নেওয়া, কিন্তু ওনারা খুব বেশি রকমের এক্সারসাইজ করতে গিয়েছে একটা নির্বাচিত সরকারের মতো, যে কারণে আমাদের অর্থনৈতিক সংকটগুলো আরও প্রকট হয়েছে। সব কিছু মিলিয়ে এই যে সংকটগুলোর মধ্যে আছি, সেই সংকটগুলো উত্তরণের জন্য এখন বর্তমান সরকারও খুব চাপে আছে। এবং এই যে বিশেষ করে আমার সঙ্গে আছেন দোকান ব্যবসায়ী মালিক সমিতির ওনারা আছেন, ক্ষুদ্র মাঝারি বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেই এই চাপটা এখন নিতে হচ্ছে। এবং অপুরন্ত আমাদের যে আমাদের এর বাইরে আমাদের বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণী, তারা কিন্তু প্রচণ্ড রকমের একটা আর্থিক চাপে পড়েছে। আসলে ব্যবসা বাণিজ্য তো আলাদা কিছু না, এটা আমাদের সমাজ, আমাদের জনগণের ভালো থাকা সব কিছুর সাথেই কিন্তু ব্যবসা বাণিজ্য জড়িত। ব্যবসা ভালো থাকলে জনগণ ভালো থাকবে, আবার জনগণ ভালো থাকলে ব্যবসা ভালো থাকবে। এটা একটা পারস্পরিক আদান প্রদানের বিষয়। তো সব কিছু মিলে একটা স্থবির অর্থনীতির মধ্যে বাংলাদেশের বর্তমান ব্যবসা বাণিজ্য। এবং আমরা আশা করছি যে এটার একটা উত্তরণ ঘটবে। যদিও আপনারা জানেন যে ইসরায়েল ইরানের যুদ্ধের কারণে এবং বৈশ্বিক যে একটা তেল সংকট তৈরি হয়েছে এবং অন্যান্য সংকট তৈরি হয়েছে, সেটার একটা চাপও এর মধ্যে যুক্ত হয়েছে। তো সব কিছু মিলে আমরা কেউ আসলে ভালো নেই। আমরা আশা করছি একটা সুন্দর দিনের, ভালো দিনের। ধন্যবাদ আপনাকে। আমি একই প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ আরিফুর রহমান, আপনার কাছেও। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন যে আমরা আসলে দোকান ব্যবসায়ের সঙ্গে আমরা জড়িত, তো আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন যে করোনা থেকে আমাদের শুরু হয়েছে, তারপর করোনা থেকে শুরু হলো ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধের পরে আসলো আমাদের যুদ্ধটা আমাদের বাংলাদেশের যে, আর কি বলবো, যে আগস্টের যে যুদ্ধ আন্দোলনটা, এটা তারপরে আসলো কিন্তু এই বাংলাদেশের ইরান আর আমেরিকার যুদ্ধ। এই যে যে পরপর যে আমাদের যে কষ্টগুলি দিচ্ছে, এই যে যে দেশের অবস্থা, সেই অবস্থার মধ্যে আসলে আমরা কিভাবে টিকে আছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় 70 লক্ষ দোকান ব্যবসায়ী রয়েছে, এবং এই 70 লক্ষ দোকান ব্যবসায়ীর সঙ্গে প্রায় 2.5 কোটি শ্রমিক জড়িত রয়েছে, এবং এই 2.5 কোটি শ্রমিকের সঙ্গে তার পরিবার যুক্ত রয়েছে, তার সাথে আমরা যুক্ত রয়েছে, এবং এটা বলাই যায় যে এটা একটা বৃহৎ অংশ আমরা কিন্তু এই দোকান ব্যবসায়ীর সঙ্গে জড়িত। আপনারা এই সমসাময়িক বিষয়ে আমি বলি যে এই 6টা পর্যন্ত দোকান কিন্তু আমাদের বন্ধ, 6টার সময় দোকান বন্ধ করে দিয়েছিলেন। আমরা সেখানে আমরা বলেছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি যে আসলে এই জায়গাটা আমরা আসলে করতে পারবো না। তারপরে এটাকে পুনরাবৃত্তি করে আবার 7টা পর্যন্ত করে দিয়েছেন। তো এখন হয়েছে কি যে আপনারা দেখবেন যে আমরা যে দোকান ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু আপনার
কারেন্টের যে ব্যবহার, সে ব্যবহারের 3% কিন্তু আমরা ব্যবহার করে থাকি এই কারেন্টের। কিন্তু আমাদের দোকান যখন বন্ধ, এখন 7টার সময় বন্ধ করতে হয়, এই 7টার সময় দোকান বন্ধ করতে গিয়ে আমাদের কিন্তু এই যে আগে যে সেলটা আমাদের ছিল, এটা কিন্তু অনেকাংশে অনেক কমে গেছে। আপনারা জানেন যে সারা দিনের মধ্যে আমরা ধরেন সন্ধ্যায় বিক্রি করে আমরা 60 থেকে 70%, বাকিটা সারাদিন কিন্তু আমাদের থাকে না। তো আমরা বলেছি যে আমাদেরকে অন্তত পক্ষে সকাল 12টা থেকে রাত্র 8টা অথবা 9টা পর্যন্ত আমাদের দেয়া হোক। কারণ হচ্ছে যে অফিসগামী লোকজন যখন ফিরে আসে, তখন ফেরার পথেই কিন্তু আমাদের এই মার্কেটিংটা হয়। কিন্তু দেখা গেছে এবার আপনি দেখবেন যে এই যে নববর্ষ আসলো, এই নববর্ষকে ঘিরে বাংলাদেশে কিন্তু যারা বাংলাদেশের যারা ডিজাইনার, এরা কিন্তু এই ডিজাইনগুলি করে থাকে, নববর্ষকে রং বেরঙের ডিজাইন করে থাকে এবং এটা ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়। উৎপাদন হওয়ার পরে কিন্তু আমাদের দোকানে যায়, কিন্তু এইবার এই যে দোকানে আসার পরে আমরা কিন্তু ওইভাবে আমরা সেল করতে পারি নাই। এবং আপনি দেখবেন যে এই যে গতবারের ডিজাইন, এবারের ডিজাইন কিন্তু আগামী বছর আর চলবে না। এটা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। আমাদের আসলে টার্গেট ছিল যে আমরা অন্ততপক্ষে 20,000 কোটি টাকা আমরা এইবার সেল করব এই নববর্ষে, কিন্তু আসলে আমরা সেখানে আমরা 7,000 কোটি টাকা আমরা সেল করতে পেরেছি। তাহলে আমাদের অনেক মাল কিন্তু আমাদের রয়ে গেছে। আপনি দেখেন মজার বিষয় কি, যে আমরা গত ঈদে কিন্তু আমরা তার ঈদের তুলনায় কিন্তু আমরা 30% বিক্রি বেশি করেছি। কিন্তু তাহলে হলো কি, যে আমাদের যদি খোলা থাকে, আমরা যদি ঠিক মতো ব্যবসা করতে পারি, আমাদের যদি গ্রাউন্ডটা সেরকম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ব্যবসা আমরা করতে পারবো। তো এই জন্য আমি বলি যে আমাদের দরকার হচ্ছে গ্রাউন্ড। আমরা যেন ঠিক মতো ব্যবসা করতে পারি, আমরা যেন কোনো বাধার বিপত্তির সম্মুখীন না হই। তো এই জায়গাটা যদি আমাদেরকে ক্লিয়ার করা হয়, তাহলে কিন্তু আমরা ব্যবসা সুন্দরভাবে করতে পারবো ইনশাল্লাহ। আশা করছি। আমি আবারও যেতে চাই ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনার কাছে। আপনার কাছে জানতে চাই, যে ব্যাংকগুলোর দীর্ঘদিন ধরে খারাপ অবস্থা চলে আসছে, এ থেকে কেন উত্তরণ হচ্ছে না? সমস্যাটা আসলে কোথায়? আচ্ছা, ব্যাংকিং যে সংকটটা, এটা কিন্তু নতুন সংকট না, এটা অনেক দিনের একটা জমানো সংকট। এটা বারবারই আমাদের সামনে আসছে, বিভিন্ন রূপে বিভিন্ন রাজনৈতিক ভাষায় আসছে। কিন্তু এই সংকটটা কিন্তু খুব নতুন সংকট না, এটা খুব পুরনো সংকট। এখানে সংকটটা কেন তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে যে আমাদের তথাকথিত ব্যবসায়িক মহলের একটা বড় অংশ, তারা ব্যাংক ব্যবস্থা যে ঋণ গ্রহণ করে, ঋণটাকে ওনারা ব্যবসাতে বিনিয়োগ করার চেয়ে এটাকে নানাভাবে দেশের বাইরে পাঠানো, তাদের একটা কমফোর্ট লাইফ কনফার্ম করার জন্য যা যা করার, সেই অর্থ পাচারগুলো করেছে। কিন্তু এগুলি করে টোটাল ব্যাংকিং সেক্টরটাকে একটা বড় ধরনের ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা যদি জানেন যে ব্যাংকিং সেক্টরে প্রায় 35% ঋণ কিন্তু এখন আমাদের যেটা মন্দ ঋণ বলছি বা খারাপ ঋণ হয়েছে, সেটা হয়েছে, যেটা আমাদের গত কিছুদিন আগে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে গত সরকারের আমলে, তখন এটা 30%-এর মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, যেটা হওয়ার কথা আসলে 5-এর নিচে। 5-এর নিচে হলে এটা মোটামুটি সহনশীল বলা যায়। তো এখন ব্যাংকিং সেক্টরের এখানে কিন্তু দায়টা শুধুমাত্র যে ব্যবসায়ীদের, শুধুমাত্র যে ব্যাংকের, তা কিন্তু না। আমি বলবো যে এখানে টোটাল আমাদের যে ফ্রেমওয়ার্কটা ছিল, ফ্রেমওয়ার্কটাই আসলে দায়ী। কেমন করে দায়ী? যেমন যখন আমরা ঋণ দেই, তখন ব্যাংকগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ঋণের বিপরীতে তাদের জামানত আছে কিনা, বা ব্যাংক বা যারা ঋণটা নিচ্ছে তাদের ঋণটা পরিশোধ করার মতো সেই তারল্যটা তৈরি হবে কিনা, ইনস্টলমেন্টটা সার্ভ করার মতো ক্যাপাসিটি আছে কিনা, সেটা যেমন দেখা হয়নি। অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা, অনেক সময় বলবো যে দুর্নীতি, এসব কারণে এটা হয়েছে। আবার এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের দায়টা আমরা কখনোই আসলে কোথাও কোনো ফোরামে বলি না। কারণ আপনারা জানেন যে এটা প্রাইভেট ব্যাংক হোক, সরকারি ব্যাংক হোক, প্রত্যেকটা ব্যাংকের উপর কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা কড়া নজরদারি আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি যে ব্যাংকিং সেক্টরে যখন ব্যাংকিং সেক্টরের কথা আসে, যে এখানে কেন এত খেলাপি ঋণ হলো, কেন এটা হলো, তাহলে ব্যাংকের পরিচালকদেরকে হয়তো আইন শৃঙ্খলার বাহিনীর মুখোমুখি করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, দুদকের মুখোমুখি করা হচ্ছে, তারপর ব্যাংকের কর্মকর্তাদেরকে করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ব্যাংকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এখন সেন্ট্রাল ব্যাংকের ওনারা সরকারি চাকরি করেন বিধায় ওনারা দায় মুক্তির মধ্যে আছেন। বাট আমার মনে হয় যদি এই টোটাল ডিজাস্টারের জন্য সেন্ট্রাল ব্যাংক কিভাবে দায়ী ছিল, এটাকে যদি সামনে আনি আমরা, তাহলে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট দেখতে পারবো এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। কারণ লোন দেওয়ার সময় সেন্ট্রাল ব্যাংকে তদারকি ছিল, আবার লোন দেওয়ার পর যখন এই ক্যাশ ফ্লোটা দেশ থেকে বাইরে যায়, তখন কিন্তু এটা কোনো না কোনোভাবে ব্যাংকিং চ্যানেলের কোনো না কোনো দুর্বলতার কারণে কিন্তু এটা গেছে, সেটা দায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকে আনতে পারে না। কিন্তু আমরা কখনো আসলে সেন্ট্রাল ব্যাংকে ওই দায়বদ্ধতার জায়গাটা আনতে পারছি না। আমার মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করার সুযোগ আছে। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি বিনিয়োগে কি ধরনের প্রভাব ফেলছে?
হ্যাঁ, অনেকে বলে থাকেন যে আসলে ব্যাংকের সুদের হার কমালে বিনিয়োগ বাড়বে, কিন্তু আমাদের বাংলাদেশের গত পরিসংখ্যানে আমরা দেখেছি যে ব্যাংক ঋণের হার কমালে বিনিয়োগ যে খুব বেশি বেড়েছে তা কিন্তু না, বরং ব্যাংক ঋণের হার যখন বেশি ছিল তখন কিন্তু বাংলাদেশের বিনিয়োগ বেড়েছে, এমন ডাটা আমাদের পূর্ববর্তী আমরা হিস্ট্রিক্যাল ডাটা দেখতে পাই। তার মানে আসলে বিনিয়োগের জন্য ব্যাংক সুদের হারটা অবশ্যই একটা ইন্ডিকেটর, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান, বা তার চেয়ে বেশি উপাদান হলো এই বিনিয়োগে বিনিয়োগকারীদের আস্থা, উদ্যোক্তা যারা আছেন তাদের সরকারের সিস্টেমের প্রতি আস্থা, আমাদের এখানে যে ব্যবসা করলে নিরাপদ হবে সেটার আস্থা, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা এখানে এসে বিনিয়োগ করলে তাদের বিনিয়োগটা নিরাপদ থাকবে সেটার আস্থা, এটা বেশি বেশি জরুরি। যাকে দেখেন আমাদের আসলে ব্যাংক এখন যেটা করছে এটা কিন্তু ব্যাংকের করার কথা না, ব্যাংক এখন পুঁজির সংস্থান করছে, এটা কিন্তু ব্যাংকের করার কথা, এটা করার কথা ছিল পুঁজিবাজারের। পুঁজিবাজার যদি আমাদের ভালো থাকতো তাহলে মূল ক্যাপিটালটা কিন্তু পুঁজিবাজার থেকে আসতো, আর সাপোর্টিভ রোলটা এবং স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিং এর রোলটা হয়তো ব্যাংক করতো। কিন্তু আমাদের দেশে পুঁজিবাজারের উপর জনগণের আস্থা সংকট বা বিনিয়োগকারীদের আস্থা সংকটের কারণে পুঁজিবাজারটা যেহেতু ধ্বংস হয়ে গেছে, সেই কারণে ব্যাংক এই দায়িত্বটা পালন করছে, কিন্তু এটা ব্যাংকের দায়িত্ব না। তার মানে এখন আমাদেরকে উত্তরণের জন্য অবশ্যই পুঁজিবাজারকে তার রোলটা প্লে করতে হবে এবং ব্যাংককে অবশ্যই তার উপর যে সাপোর্টিভ রোলটা আছে সেটা প্লে করতে হবে, তাহলে আমরা একটা সুষম অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে পারবো। আমি আবার প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ আরিফুর রহমান আপনার কাছে, ডলার সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধি এটি ব্যবসায়ীদের জন্য কতটা চাপ তৈরি করছে বলে আপনি মনে করেন? আসলে ডলারের দাম বৃদ্ধির কারণে হোক, আমাদের ব্যবসায়ীদের উপরে বিভিন্ন চাপই আসছে, এখন বিভিন্ন চাপের মুখে ব্যবসায়ী রয়েছেন। আমি যদি বলি যে সরকার কিছু যদি পলিসি মেনটেন করে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটা আরো সহজীকরণ হবে। দেখেন, আমরা যখন যারা ইম্পোর্ট করে তারা যখন এখান থেকে ইম্পোর্টটা করে, ধরেন 100 টাকার মাল যখন ইম্পোর্ট করে আমাদের আনা হলো পোর্টে, সেখানে দেখা গেছে যে আমাদেরকে ভ্যালুয়েশন ধরা হলো যে আমরা আন্ডার ইনভয়েস করেছি। তো আমার 100 টাকার পণ্যকে 200 টাকা ধরে 200 টাকা ধরে অ্যাসেসমেন্ট করে আমার কিন্তু ট্যাক্স বসানো হলো। তাহলে হলো কি যে আমি যেখানে 30 টাকা আমাকে দিতে হতো, আমাকে এখানে কিন্তু 100 টাকা 60 টাকা দিতে হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য বাজারও এই বিষয়টা প্রভাব পড়ছে। এখন এটাকে সহজীকরণ করার জন্য আমি মনে করি আর কি, সরকার যেমন ধরেন এটা যদি আমাকে 100 টাকার উপর 200 টাকা ধরে ট্যাক্স আরোপি করা হলো, তাহলে সেখানে আমি যখন এলসি করতে গেলাম তখন আমাকে যদি বলে দেওয়া হয় যে না, আপনাকে এটা এই মালের এত টাকা 200 টাকা ধরে আপনাকে অথবা 150 টাকা ধরে আপনাকে দিতে হবে, ইনভয়েস দিতে হবে, তাহলে আমি ওই জায়গায় কিন্তু আমি সংশোধন হয়ে যায়। কিন্তু দেখা গেছে যে আমি আনার পরে এটা হলো। তো আমি চাই, আমার যেটা বলা আর কি, সেটা হচ্ছে যে এটা যদি সরকার তদারকিতে এটাকে যদি হ্যান্ডেল করা হয়, যেমন ধরেন বহির্বিশ্বে কিছু কিছু জায়গা আছে যখন আপনি মাল আসবে, আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে অবশ্যই আপনার কাছে একটা মেসেজ চলে যাবে, হ্যাঁ আপনার এত টাকা ট্যাক্স আছে, আপনি ট্যাক্স দিয়ে সাথে সাথে মালটা ছাড়াই নিয়ে আসতে পারতেন। কিন্তু আমাদের এই যে এই জটিলতাগুলি সহজীকরণ করতে হবে। আপনি দেখেন যে ব্যবসার যে ঝামেলাগুলি হয়, টিন সার্টিফিকেট, এখন বলা হয়েছে যে আসতেছে। আপনি জানেন যে এনবিআর এর যে চেয়ারম্যান আছে উনি কিন্তু ভালো বোঝেন, এবং আমার মনে হয় যে উনি যদি আমাদের এই জায়গাটাকে উনি একটু মন দিয়ে কাজ করেন, আমার মনে হয় আমাদের যে সমস্যাগুলি উনি এটা বুঝতে পারবেন। এখন আমাদেরকে বলা হয়েছে ভ্যাটের বিষয়, ভ্যাট আপনার আমাদের যে দেওয়া হয়েছে যে ছোট্ট ক্ষুদ্র মাঝারি দোকান ব্যবসায়ীদের জন্য 40 লক্ষ টাকা টার্নওভার যাদের আছে তারা ভ্যাটের আয়তমুক্ত। আগে ছিল 50 লক্ষ টাকা, এটাকে করা হয়েছে কিন্তু 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা করা, এটাও কিন্তু আমার গ্রাউন্ডে গিয়ে এটা কিন্তু তারা মানছেন না। তারা বলছেন না, আপনাকে ভ্যাট দিতে হবে এইভাবে। তাহলে এই জায়গাতেও কিন্তু আমাদের অবশ্যই চোখ দেওয়ার মানে আমাদেরকে মতামত, সরকার এখানে হস্তক্ষেপের প্রয়োজন আছে। আপনি জানেন যে মূল জিডিপির কিন্তু আমরা এই দোকান ব্যবসায়, খুচরা ও পাইকারি ব্যবসায় আমরা কিন্তু মূল জিডিপির কিন্তু আমরা 15% কিন্তু আমরা কন্ট্রিবিউশন করে থাকি। আপনি বলতে পারেন যে প্লেয়ার অফ দ্য ইকোনমি আমরা যারা দোকান ব্যবসায়ী করি, তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা যদি থাকে এভাবে, তাহলে আমাদের সবকিছুতেই কিন্তু স্মুথলি আসতে হবে। আপনি দেখেন এই সামনে আসবে যে ব্যাংকের স্টেটমেন্ট ধরে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি আবারও আসতে চাই মোহাম্মদ আরিফুর রহমান আপনার কাছে। আপনি যেমনটা বলছিলেন সেটাও শুনবো, এবং এর সাথে আমি যুক্ত করতে চাই ছোট মাঝারি উদ্যোক্তারা তো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের টিকে থাকার উপায় আসলে কি হতে পারে?
ধন্যবাদ। বিষয়টা আমি বোধহয় একটু আগে থেকে বলি যে টিন সার্টিফিকেটের যে কথাটা বলছিলাম আমি। এখন এই টিন সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এখন আপনি জানেন যে আমার একটা ছোট্ট ক্ষুদ্র দোকান ব্যবসায়ী, সে কিন্তু টিন সার্টিফিকেট করতে চায় বা করে। কিন্তু এটা রিটার্ন দাখিলের যে ঝামেলাটা, সেটা কিন্তু সে বোঝে না। সে দাখিল করবে, কিভাবে করবে সে কিন্তু জানে না। তাকে একটা উকিল ধরতে হচ্ছে। তাহলে আমি মনে করি আর কি এটা, যে টিন সার্টিফিকেটটাও যেন সহজীকরণ হয়, যে রিটার্ন দাখিল করবে, শূন্য রিটার্ন দাখিল সে করতেও হয়তো জানে না, কিন্তু এখানে আমাদেরকে আরো বোঝাতে হবে এই বিষয়টা। আপনি জানেন যে দেশের যে কোনো একটা আইন তৈরি হয়, সে আইনের প্রেক্ষাপটে কিন্তু এটা কিন্তু যারা কর্মকর্তারা থাকেন তাদের তাদের ভাগ্যের উন্নয়ন কিন্তু হয়, বিগত দিনগুলিতে যেটা দেখে এসেছি। তো এখন আমার মনে হয় যে সেই জায়গা থেকে আমরা এখন নতুন জায়গায় পদার্পণ, আমরা একটা নতুন জীবন শুরু করেছি। সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে প্রত্যেকটা জায়গায় মানুষকে সম্পৃক্ততা করে এখানে একটা সহজীকরণের বিষয়গুলি করতে হবে। এখন আপনি বোধহয় আমাকে যে কোশ্চেনটা করেছিলেন যে ব্যবসায়িক অবস্থা, না সরি, আবার যদি কোশ্চেনটা করেন। আমি জানতে চাচ্ছি যে এই যে ছোট মাঝারি উদ্যোক্তারা যে এই সংকটের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রয়েছে, এ থেকে তাদের টিকে থাকার উপায় কি হতে পারে? আচ্ছা, এই যে যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীর মধ্যে ধরেন আমরা যারা দোকান ব্যবসায়ীর সঙ্গে জড়িত, আমরা কিন্তু ইম্পোর্টার থেকে মাল কিনে আনছি, কিংবা যারা ফ্যাক্টরি বেস থেকে আমরা মাল কিনে এনে আমরা বিক্রি করছি। কিন্তু আপনার যদি উৎপাদনই ব্যাহত হয়, তাহলে কিন্তু আমি আমার এই চেইনটা কিন্তু ভেঙে যাবে, আমি সেই মালগুলি পাবো না। এবং এই উৎপাদনের যারা আছে, উৎপাদন যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক চাকা সচল রাখার যে বিষয়টা, আমি বারবারই এই কথাটা উচ্চারণ করছি এই কারণে যে আমি যদি সরকার বা যে কেউ মনে করে যে আমার ব্যবসা হচ্ছে না, তার মানে এটা সরকারের কি, আমার ব্যবসা হচ্ছে না আপনার কি, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আমার ব্যবসা হচ্ছে না মানে আমি একটা অর্থনৈতিক চাকার যে একটা ট্র্যাকে আমি রয়েছি, সেই ট্র্যাক থেকে কিন্তু আমাকে বিচ্যুতি করা হলো, এবং ওই জায়গায় কিন্তু আমি আর সম্পৃক্ত হতে পারলাম না। অতএব যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে সাপোর্ট দিতে গেলে আমাদের যেরকম আমরা ক্ষুদ্র মাঝারি দোকান ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের মধ্যে আমরা পড়ি না, আমাদের কিন্তু অনেক আগের দাবি যে আমাদেরকে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের মধ্যে ফেলা হোক। আমরা ব্যাংক সুবিধা আমরা ঠিক মতো পাচ্ছি না, এই ক্ষুদ্র মাঝারির মধ্যে আমরা পড়ি না বিধায়। তাহলে হলো কি যে আমি আমার মতো করে আমি কিন্তু চিন্তা করি, যেমন ধরেন আমরা করোনার সময় কিন্তু আমরা অনেকেই প্রণোদনা পেয়েছেন, কিন্তু আমরা কিন্তু পাইনি। তাইলে হয়েছে কি, আমরা কি আমাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেও কিন্তু আমাদেরকে এই কর্মচারীর বেতন দিতে হয়েছে। তো এই যে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আমরা দোকান ভাড়া দিতে পারছি না, আমরা কারেন্টের বিল দিতে গেলে আমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হোঁচট খাচ্ছি। এটা করা যাবে না। কারণ আমি যদি স্বাবলম্বী হই, তাহলে দেশ স্বাবলম্বী, আমাকে একা দিয়েই হিসাব করতে হবে। তো আমি মনে করি আর কি যে এই যে যে আমাদের 7টা পর্যন্ত কারেন্ট দেওয়া হয়েছে, আমরা কিন্তু জোর দাবি রেখেছি যে আমাদেরকে অবশ্যই 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের দিতে হবে। কারণ আমরা তো অলরেডি এই আগামী মাসে আমরা কিভাবে কর্মচারীর বেতন দেবো, সেই জায়গায় আমরা দোকান ভাড়া কিভাবে দিব, এই জায়গার মধ্যে আছি। তাহলে আমাদেরকে গ্রাউন্ড তৈরি করা, আমাদের কিন্তু দিনে ওরকম, মানে দিনে আপনি দেখবেন যে রৌদ্র যখন বেশি হয় তখন কিন্তু দিনে গরমটা বেশি হয়, সন্ধ্যার পরে কিন্তু হয় না। তাহলে আমাদেরকে সকালবেলা টুক নিয়ে আমাদেরকে সন্ধ্যার পরে দেওয়া হোক, আমরা 7টা দেওয়া আছে, আমাদেরকে 9টা পর্যন্ত করে দেওয়া হোক, আমরা এদিকে 12টার সময় দোকান খুলি। তাহলে হবে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যে সমন্বয়, যারা প্রত্যেকটা কিন্তু একটা সমন্বয়। আপনি দেখবেন পাইকারি যারা সেল করছেন, তারা কিন্তু আপনার 3টা 4টার মধ্যে তাদের কিন্তু ব্যবসা শেষ হয়ে যায়, তারা কিন্তু আর তাদের খোলা রাখার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের পিক টাইমটা কোথায়? আমাদের সন্ধ্যা 7টা 6টা এই সময় থেকে আমাদের পিক টাইম। তাহলে গ্রাউন্ড তৈরি করতে গেলে আপনাকে যদি আমাদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়, এক তো হচ্ছে যে আমরা কোনো সুবিধা পাচ্ছি না আমরা যারা দোকান ব্যবসায়ী, তারপরে হচ্ছে আমাদেরকে 7টায় বন্ধ করে দেওয়া হচ্ছে। এরকম এমতো অবস্থায় চললে কিন্তু আগামী আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের দেউলিয়ার রাস্তায় আমরা চলে যাব, আমরা কিন্তু আমাদের পুঁজি হারাবো। অতএব এই জায়গা থেকে আমরা পড়ার আগেই আমাদেরকে একটা সুন্দরভাবে আমাদেরকে 9টা পর্যন্ত চালানোর ব্যবস্থা করে দেখ। আমরা যারা ক্ষুদ্র বাজারি ব্যবসায়ী আছি, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, আমরা সরকারকে হেল্প করতে চাই, আমরা অর্থনৈতিক চাকাকে সবল রাখার জন্য আমাদের যা প্রয়োজনীয় আমরা করতে চাই। ধন্যবাদ আপনাকে ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান। আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, যেমনটা মোহাম্মদ আরিফুর রহমান বলছিলেন, এই বিষয়ে আসলে সমাধান কিভাবে হবে? আসলে দেখেন, আমাদের
যে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা সেটা হলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কিন্তু এসএমইর ভূমিকা খুব বেশি। কারণ আমাদের বড় বড় শিল্প কারখানাগুলো অনেক ক্ষেত্রে কলাপস করেছে, কিছুটা রাজনৈতিক কারণে করেছে, কিছুটা আপনার কাঠামোগত দুর্বলতার কারণে করেছে। কিন্তু এখন দেখেন, এই যে আমরা ঋণ খেলাপির কথা বলছি, ঋণ খেলাপির কারণ কিন্তু এসএমই না, ঋণ খেলাপির কারণ কিন্তু বড় বড় শিল্প গ্রুপগুলো করেছে। কিন্তু এটাকে সবচেয়ে বেশি সাফার করছে কিন্তু এসএমই খাত। যেমনটা আরিফ ভাই বলতেছিলেন যে ওনারা খুব কষ্টে আছেন। এই ধরনের আরিফ ভাইদের মতো এই ধরনের যে আমাদের এসএমই খাতে যারা আছে তারা কিন্তু এটা পুরোটা সাফার করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে অপরাধ করলো বড় বড় শিল্প গ্রুপগুলো, তারা ইকোনমিটাকে পুরো ডিজাস্টার করে ফেললো, এখন সাফার করছে আমাদের এসএমই খাতটা। কিন্তু আমাদেরকে আরও কয়েকটা বাস্তবতা দেখতে হবে যে আমাদের গত প্রায় 3 বছর ধরে আমাদের জিডিপি কিন্তু নিচের দিকে যাচ্ছে, ক্রমবর্ধমান হারে কমছে, বেসরকারি বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে। এখন কর্মসংস্থানের একটা বড় অংশ কিন্তু এসএমই খাতের সাথে যুক্ত। আমাদেরকে কিন্তু এখন শিল্প কারখানা, যেমন দেখেন গত ইন্টারিম গভর্নমেন্টের আমলে প্রায় আমার এখানে 70 লক্ষ নতুন বেকার তৈরি হয়েছে। আমাদের কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে বলি যে আমাদের বন্ধ যে কারখানাগুলো বন্ধ আছে এর মধ্যে আপনারা জানেন যে প্রায় এখানে যে কারখানাগুলো চলছিল এগুলো যদি বন্ধ না হতো হয়তো আমাদের কর্মসংস্থানটা কিছুটা চলতো। এখন যে কারখানাগুলো বন্ধ হয়েছে এগুলোকে সচল করার জন্য যে ফাইন্যান্সিং দরকার তার চেয়ে কম ফাইন্যান্সিং কিন্তু যদি আমরা এসএমই খাতে করি কর্মসংস্থানটা কিন্তু দ্রুত তৈরি হবে। কারণ আজকে যদি আমি একটা বড় শিল্প গ্রুপে আবার নতুন করে ফাইন্যান্সিং করি, সেগুলো ফ্যাক্টরি যদি চালু হতে সময় নেয় 3 থেকে 5 বছর নিবেই। কারণ একটা বড় কারখানা যেমন বন্ধ হতে যেমন অল্প সময় লাগে, এটা খুলতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু এখন আমাদের কর্মসংস্থান তৈরি করার জন্য আপনারা জানেন যে আমাদের বেকারত্বের হারটা 2016 থেকে 22 সালে 1,40,00,000 তরুণ কর্মসংস্থান হারিয়েছে। এখন দেখেন এই যে বেকারত্ব যে ইয়েটা, সেখানে চাকরির সুযোগ পেয়েছে এই সময় মাত্র 87 লাখ। তার মানে প্রায় অর্ধেক কর্মক্ষম লোক চাকরি পায়নি, তারা এখনো বেকার আছে। এবং যারা পেয়েছে তাদের মধ্যে আবার 70% আনপ্রোডাক্টিভ খাতে পেয়েছে, যেমন হয়তো কৃষিতে পেয়েছে। কৃষি কিন্তু আনপ্রোডাক্টিভ এই কারণেই বলছি, শুধু কৃষি কিন্তু প্রোডাক্টিভ না। কৃষি যদি আমরা বহুমুখীকরণ করি, আধুনিকায়ন করি বা এটা রিপ্রসেসিং করি তাহলে হয়তো সেটা একটা উৎপাদনশীল খাতে যায়। এবং শিক্ষিত যুব সমাজের বড় একটা অংশ কিন্তু এখনো বেকার। এই বেকারত্ব কিন্তু আমাদের শুধু অর্থনৈতিক সমস্যা তৈরি করছে তা না, আমাদের কিন্তু সামাজিক সংকটে তৈরি করছে। কারণ ছেলেমেয়েরা যখন বেকার থাকবে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরির প্রবণতা দেখা দিবে, তারা সন্ত্রাসে জড়িয়ে পড়বে, মাদকে জড়িয়ে পড়বে, এবং ইভেন এই যে ক্ষমতা লিপ্সু একটা মনোভাব তৈরি হওয়া ছেলেমেয়েদের মধ্যে, এটাও কিন্তু বেকারত্বের কারণে হচ্ছে। দেখা যাচ্ছে তারা নিজেকে তৈরি করছে না, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা যেতে চাচ্ছে। তারা হয়তো নিজেরা প্রোডাক্টিভ না, কিন্তু তারা চিন্তা করে যে আমি কিভাবে শর্টকাট অনেক টাকার মালিক হব, এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে। এই অর্থে যে আমাদের এসএমই খাতকে কিন্তু এখন গুরুত্ব দেওয়া শুধুমাত্র অর্থনীতির প্রয়োজনে না, অর্থনীতি দেশকে বাঁচাতে হলে, দেশের যে সামাজিক মূল্যবোধ রক্ষা করতে হলে সব ক্ষেত্রেই কিন্তু আমাকে এসএমইকে গুরুত্ব দিতে হবে এবং এসএমইকে বাঁচাতে হবে। তার মধ্যে আমরা কি করতে পারি? প্রথমত হলো আরিফ ভাই যেমনটা বলছিলেন যে ক্ষুদ্র দোকানদারদের যে যুক্তিটা ওনারা তুলে ধরছেন যে আসলে তাদের কেনাকাটার সময়টা কিন্তু সন্ধ্যার পরেই। তো সন্ধ্যার পরে যদি তাদেরকে রেশনিং করে যদি সন্ধ্যার পরে যদি সময়টা বেশি দেওয়া হয় তাহলে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। এছাড়া সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা সেটা হলো অনেকেরই ওনাদের এখানে ঋণগ্রস্ত, ওনাদেরকে ব্যাংকে ডিফল্ট হয়ে আছেন। এখন ওনাদের অবস্থাটা এরকম যে ওনারা এখন না পাচ্ছেন কর্মচারীদের বেতন দিতে, না পাচ্ছেন তাদের অপারেটিং এক্সপেন্স চালাতে, আবার এর উপরে আছে ব্যাংকের ইনস্টলমেন্ট সার্ভ করা, সেটাও পাচ্ছে না। এখন ব্যাংকিং খাতের সমস্যাটা যেটা হলো, ব্যাংকিং খাতে এই পর্যন্ত যতগুলো পলিসি নেওয়া হয়েছে এর অধিকাংশই একদম বেশি অংশটাই নেওয়া হয়েছে একই রকম করে, বড়দের জন্য যা, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য তা। আমাদের এখন সময় এসেছে যে ব্যাংকিং সেক্টরে ওনাদেরকে রিফাইন্যান্সিং করার জন্য ওনাদের জন্য যে প্রণোদনাগুলো করা হবে স্পেশালি দেখা, এসএমই খাতটাকে আলাদা করে দেখতে হবে। কারণ এসএমই খাতের মধ্য দিয়ে আমাদের এই সময়ে আমাদের কর্মসংস্থান তৈরি, অর্থনৈতিক পুনরুদ্ধার, এবং আপনারা জানেন যে আমরা একটু স্বস্তিতে আছি কেন, যে আমাদের হয়তো রেমিটেন্সটা ভালো আসাতে রিজার্ভের জায়গাটাতে আমরা একটু স্বস্তিতে আছি। তারপর আপনারা জানেন যে সেন্ট্রাল ব্যাংক ইতিমধ্যে খোলা বাজার থেকে $1 কিনছে আকু পেমেন্টের জন্য। কিন্তু আলটিমেটলি কিন্তু এই জায়গাটা আমাদের স্বস্তি, কিন্তু স্বস্তিটা যদি যুদ্ধের প্রভাবটা আরও দীর্ঘস্থায়ী হয়, এবং এছাড়াও আরও কিছু প্রভাব আছে বৈদেশিক বাজারে। আপনারা জানেন যে নতুন প্রযুক্তি, এর ব্যবহার, এসব কারণে কিন্তু আমাদের বৈদেশিক যে শ্রমবাজার এটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এই চাপটা যদি এসে তৈরি হয় তখন বর্তমানে যে বেকার আছে সেটার সঙ্গে যদি আমাদের প্রবাসীরা যারা যদি ফিরে আসে, তারাও যদি
এখানে এসে বেকার থাকে তখনই বেকারত্ব সংখ্যা বেড়ে যাবে, ইকোনমিক মোবিলাইজেশনটা আরও কমে যাবে। এই কারণে আমাদের এখনই সময় যে এসএমই খাতটাকে আলাদা করে ধরে সেখানে বিশেষ কিছু প্রণোদনের ব্যবস্থা করা এবং এটাকে একটি স্পেশাল কেয়ারে রেখে আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, অর্থনীতি চাকে আরো গতিশীল করা। সেই বিষয়ে আমার মনে হয় সরকার বৈশ্বিক মন্দার কারণে তো রেমিটেন্সও কমে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তা তো কমবেই। এখন এটার এফেক্ট এখন যতটা পাচ্ছি সামনে আরো বেশি হতে পারে। আপনারা জানেন যেখানে দুইটা এফেক্ট আছে, একটা হলো যে যুদ্ধের কারণেও কিছু সংকট তৈরি হচ্ছে, অনেক দেশ উৎপাদন হচ্ছে, রপ্তানি আমদানি রপ্তানির কার্যক্রম ব্যাহত হচ্ছে সারা বিশ্বব্যাপী। এটা একটা এবং অনেক বাংলাদেশি শ্রমিক বাংলাদেশে ব্যাক করছে, ফিরছে এবং এই সংখ্যাটা আরো বাড়বে। এটা যে শুধুমাত্র যুদ্ধের কারণে তা না, যেমনটা আমি বলছিলাম যে অনেক জায়গায় কিন্তু এখন এআই এর ব্যবহার খুব বেড়ে গেছে, প্রযুক্তির ব্যবহার বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে যেখানে আগে 10 জন কাজ করতো সেখানে এখন প্রযুক্তি নির্ভর হওয়াতে একটা মেশিন দিয়ে 10 জনের কাজকে রিপ্লেস করছে। তো উন্নত বিশ্বগুলো কিন্তু বা যারা আমাদেরকে কর্মসংস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারা কিন্তু আস্তে আস্তে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকে চলে যাচ্ছে এবং ওরা ওটাকে প্রেফার করছে। তা আলটিমেটলি সেখান থেকেও কিন্তু আমাদের কিছু রেমিটেন্স কমার আশঙ্কা দেখা দিয়েছে। তো সেই জায়গাগুলোতে চিন্তা করলে আমাদের অবশ্য রপ্তানি বাড়াতে হবে এবং আমদানি বিকল্প যেসব আছে যে সেগুলোকে, যে আমদানির যেসব পণ্যগুলো আমরা করি সেগুলো দেশীয় উৎপাদন বাড়াতে হবে, দেশীয় কলকারখানা বিনিয়োগ বাড়াতে হবে, বিনিয়োগের আস্থার পরিবেশ তৈরি করতে হবে। সবকিছু মিলে আসলে আমাদের অর্থনীতি কিন্তু একটা মারাত্মক চাপে আছে, যেমনটা প্রথম থেকে বলছিলাম। তো আশা করছি যে আমাদের এই নতুন সরকার তারা তাদের পলিসিগুলো নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সুফল দেখিনি। যেমন যদি আমি বলি যে বর্তমান জ্বালানি সংকট বা এই যে রেশনিং হচ্ছে, আমাদের ডিজেল অকটেন সরবরাহের যে রেশনিং হচ্ছে, এখানেও কিন্তু একটু অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। যেমন এখানে যে রেশনিংটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের পেট্রোল পাম্পগুলোতে তীব্র লাইন, একটা গাড়ি 3 বার করে লাইনে দাঁড়াচ্ছে। এটাকে কিন্তু ডিজিটাইজেশন করা যেত। আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি, গত সরকারের আমলেও কিন্তু যখন করোনা টিকা দেওয়ার সময় হয়েছিল তখন কিন্তু একটা অ্যাপসের মধ্য দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে দেওয়া হয়েছিল এবং খুব ভালোভাবে ভালো ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু টিকা দেওয়ার কর্মসূচিটা খুব সফলভাবে বাংলাদেশে হয়েছিল। সরকার থেকে তো বারবারই বলছে যে বিগত বছরগুলোর থেকে এই বছর সবথেকে বেশি তেল মজুত রয়েছে। হ্যাঁ, সেটাই বলছি। এখানে মজুদের সংকটের চেয়ে বেশি হলো এখানে ম্যানেজমেন্টের সংকটটা বেশি হয়েছে। অর্থাৎ যদি এমনটা হতো যে সেখানে যদি ডিজিটাইজেশন করা হতো, গাড়ির নাম্বার অনুযায়ী যদি তেল রেশনিং করা হতো, যে একটা গাড়ি একটা নির্দিষ্ট পাম্পে যাবে সেখান থেকে এই পরিমাণ তেল পাবে, তাহলে কিন্তু বলতে চাচ্ছেন যে এর পেছনে সিন্ডিকেটই দায়ী। শুধু সিন্ডিকেট এবং অব্যবস্থাপনা দুটাই দায়ী। সরকারের আরেকটু আন্তরিক হওয়া দরকার ছিল। এখনো সময় আছে আমার মনে হয়, যদি বিষয়টাকে, যেমন তেলের সংকট কিন্তু নেই, বরং মানুষ কি করছে, বেশি মজুত করছে তেল এবং ওই যে ভয়ের কারণে বারবার তেল নিচ্ছে। এই কারণেই তো হয়তো দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন। এবং দেখেন এমন হয়েছে যে একটা গাড়ি যে পরিমাণ তেল পাচ্ছে, সে গাড়িটা যখন লাইনে দাঁড়াচ্ছে সেই পরিমাণ তেল সে লস করছে। তার মানে এখানে কিন্তু আমাদের একটা ক্ষতি হচ্ছে। তার চেয়ে বরং এটা যদি আমরা ডিজিটাইজেশন করতে পারতাম, এটা যদি আরো আধুনিকায়ন করতে পারতাম, ব্যবস্থাপনাটা যদি আরো একটু আমি আরেকটা সংকটের কথা বলি। যেমন দেখেন আমরা এদিকে তেলের লাইন দেখছি কিন্তু সরকারি গাড়িগুলো কিন্তু ঠিকাদার পাচ্ছে। আমি গতকাল কারণ বাজার নিউ মার্কেট এলাকায় দেখলাম যে অনেক সরকারি গাড়ি বাজার করার জন্য ওনারা সরকারি গাড়ি নিয়ে যাচ্ছেন। তাহলে ওনারা তেল কোথায় পাচ্ছেন? তার মানে এখানেও একটা বৈষম্য তৈরি হচ্ছে। এখানেও সরকার একটা নজর দেওয়া দরকার, যাতে করে আমাদের এই সংকটটা আমরা কাটাতে পারি। কারণ এই সংকটটা শুধুমাত্র রাস্তায় গাড়ি কম চলছে বা বেশি চলছে এটার সঙ্গে না, মানুষের গতি যখন কমে যায় তখন ইকোনমিক প্রবৃত্তিটাই টোটালি কোলাপস করে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটু বিরতির পরে। দর্শক, এরপর জানিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ আরিফুর রহমান আপনার কাছে জানতে চাই, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে গেলে ব্যবসায়ীরা কিভাবে বাড়িয়ে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে দ্রব্যমূল্য কেন বাড়ে সেই বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আগে, যে আমাদের এখানে দেখবেন যে মধ্যস্বত্বভোগী একটা বিষয় রয়ে গেছে। যেমন ধরেন যে মধ্যস্বত্বভোগী যদি আমরা ডাইরেক্ট কাজটা, যেমন ধরেন আমি একটা ট্রাক থেকে আসবে, ধরেন খুলনা থেকে একটা ট্রাক আসবে, এখন এই ট্রাকের আসার সময় যে ভাড়াটা, এটা কিন্তু আস্তে আস্তে এখন যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এখন কিন্তু ভাড়া কিন্তু অনেক প্রায় অনেক টাকা ভাড়া দিতে হয় একটা ওইখান থেকে মাল আসতে গেলে ঢাকাতে। তো এই বিষয়ে আপনাকে করতে হবে কি, যে আমাদেরকে একটা চেইন মেনটেন করতে হবে। যেমন রাস্তার মধ্যে কিন্তু আগে ছিল যে চাঁদাবাজির একটা বিষয় ছিল, এখন বিষয়টা আমি এটাতে স্ট্রিক্টলি বোধহয় এটা
হ্যান্ডেল করছেন। তো বর্তমানের অবস্থা এখন আমি জানি না হচ্ছে কিনা, এই জায়গায় করতে হবে। এবং যাতে মালটা সহজে ঢাকার বাইরে থেকে যে মালগুলো ঢাকাতে আসবে সেটাকে একদম খুব সহজভাবে আসতে পারে, এই জায়গাটা করলে কিন্তু আমাদের এই যে যে ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতিটা কিন্তু হবে না। আপনি দেখবেন সামনে বড় মৌসুম, এই যে বড় লাগানোর কিন্তু মৌসুম আসছে সামনে। এখন তেল যদি ঠিকমতো না দিতে পারে তাহলে কিন্তু পাম্প চালাতে পারবে না। তাহলে এইটা থেকে আগের থেকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সাজ্জাদ ভাই যে কথাটা বললেন যে বেকারত্বর বিষয়টা, এখানে বেকারত্বটা আসলে আমাদের এই যে দোকানের যে আমাদের কর্মচারী, আমাদের ধরেন প্রত্যেক দোকানে একবারে যদি এভারেজে বলেন আপনি ধরেন 5 জন করে কর্মচারী আছে। তো এখন আমি যদি আমার কর্মকাণ্ড এইভাবেই চলে, আমি যদি এভাবে বিজনেস নাই করতে পারি, তাহলে কিন্তু আমার এই খাত থেকেও কিন্তু আমার বেকারত্ব বাড়বে। এবং আমাদের জানেন আপনি যে আমাদের এখানে যারা কর্মচারীরা আছে এরা কিন্তু খুব একটা শিক্ষিত না। মানে আপনি ধরেন ম্যাট্রিক পাস করে আসছেন, ইন্টারমিডিয়েট 8 পাস করে আসছেন, তারা কিন্তু এই চাকরি ছাড়া কিন্তু তারা কিছুই করতে পারবে না, আর জায়গা নাই তাদের। নতুন উদ্যোক্তা হিসেবে সে কোথাও যায় পার্টিসিপেট করতে হবে, কিন্তু তাকে এই চাকরি করতে হবে। এখন যদি সে আমার এখান থেকে বেকার হয়ে যায়, তাহলে সে কিন্তু দেখবেন যে রাস্তায় একটা কাজ সে করছে, সে অন্য একটা খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার থেকে তো সংসার চালাতে হবে। এখন আমরা এই জায়গাগুলির জন্য আমরা সবসময় বলে থাকি যে আমাদেরকে, যেমন ধরে সামনে আমাদের ঈদ আসছে সামনে, আবার কোরবানির ঈদ আসছে। আপনি যদি ওইখানে আমাদেরকে যদি আগে বন্ধ করার টাইমটা রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। কারণ আপনি দেখবেন আমার বিভিন্ন খাত রয়েছে, আমাদের ধর রেডিমেড খাত রয়েছে, তারপরে পাইকারি বিজনেস রয়েছে, তারপরে কাপড়ের ব্যবসা রয়েছে। আপনি সেদিন হয়েছে কি একটা বিয়ের শাদির মার্কেট, তার বিয়ে শাদির বিষয় সে সন্ধ্যার সময় এসে আর কিনতে পারে নাই, তাহলে তার পরের দিন তার বিয়ে। তো এখন এই জায়গাগুলো আমরা যে এই যে যে সে যানজটে পড়ে আসতে পারে নাই, এই 7টার মধ্যে আসতে পারে নাই, তাহলে হইলো কি সার্বিক দিক থেকে আমরা মনে হচ্ছে যে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব। এটা হচ্ছে আমরা আশঙ্কা করছি। আমার কর্মচারী চলে যাবে এদিক দিয়ে, আমাকে নিজের থেকেই বাদ দিতে হবে আমাকে। আমি আমার দোকান ভাড়া আমার দিতে পারছি না, এই যে ব্যাংকের যে ইনস্টলমেন্ট আমি এটা দিতে পারবো, তাহলে হবে কি আস্তে আস্তে আমি একদম করাপ্টেড হয়ে যাও। আমি আমার ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া আমার উপায় থাকবে না। আবার ধরেন আমাদেরকে অনেকেই বলে যে আমরা কেন আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কেন যাই না। আমাদের এইটা গেলেও কিন্তু আমাদের সময় লাগবে, আমাদের কিন্তু চট করে একটা কথা বললেই বা করলে আমরা করতে পারবো না। কারণ আপনি দেখবেন যে আমার দোকানে যে মাল রয়েছে, ধরেন একটা আপনি 3 পিসের মার্কেট, আমি সেদিনও বলেছি ইয়াতে যে 3 পিসের মার্কেট, ওখানে 4000 5000 3 পিস রয়েছে, কিন্তু আমি এখন অনলাইনে কিভাবে করব, করা সম্ভব না, আমাকে দোকানেই আসতে হবে। অতএব আমাদেরকে, আমি মনে করি যে এক হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিন্তু এক্ষেত্রে আমি একটা বিষয় যুক্ত করতে চাই, কিন্তু যদি আপনি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কথা বলেন, তাহলে সেখানে যদি আপনি সময়ের বাইরে গিয়েও কিন্তু পণ্য বিক্রি করতে পারছেন না। আপনি যদি সেই কারেন্টই তো ইউজ হচ্ছে, আমি যখন একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যাব, আমার বাসায় লাইট লাগবে না, আমার বাসায় এসিটা ছাড়তে হবে না, আমি কি গরমের মধ্যে করতে পারবো? আমি করতে পারবো না। কিন্তু যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা থাকেন, আমাদের দোকান ব্যবসায়ীর কিন্তু আমাদের হয় না এটা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলি যে তোমরা এই জায়গাগুলা কিছু মাল নিয়ে তোমরা নিজেরা চেষ্টা করো এবং ঠিকানা দাও আমার দোকানের। আমরা এইভাবেও আমরা যেতে চাচ্ছি, কিন্তু আপনার যদি সময় না থাকে, আপনার কারেন্টের অবস্থা ভালো না থাকে, আপনি যদি সাশ্রয় করতে চান, তাহলে এই জায়গাও খরচ হবে। আমরা সাশ্রয়টা আমি করতে চাই, আমরা দেশকে ভালোবাসি, আমরা যাতে দেশ কোনো বিপদের মুখে না পড়ে সেটাও যেরকম আমরা চাই, আবার আমরা যেন একদম আমরা আমাদের ব্যবসাচ্যুত না হয়ে যায় সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাইকেই। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনার কাছে। আমি জানতে চাই এই যে সরকারের বর্তমান অর্থনৈতিক নীতিগুলো ব্যবসা বান্ধব নাকি নিয়ন্ত্রণমূলক, কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাকে। তো আমি এই প্রশ্নটা যাওয়ার আগে আমি আরিফের কথার সঙ্গে আরেকটু একটু একটু তথ্যপত্র দিয়ে আরিফের কথাগুলোর সঙ্গে একটু একত্রতা পোষণ করতে চাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে আমাদের বিগত সময়ের মুদ্রাস্ফীতির পরিমাণ 8.7%। 8.7। কিন্তু এর বিপরীতে আমাদের গত বছরগুলোতে, এই রিসেন্ট ইয়ারগুলোতে মজুরি বেড়েছে 8.90%। এখন দেখেন, আলটিমেটলি এই মুদ্রাস্ফীতি এবং মজুরির যে বৃদ্ধির হার কাছাকাছি, অর্থাৎ মানুষের জীবনযাত্রা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এর পরিপ্রেক্ষিতে মানুষের প্রকৃত আয় দিন দিন কিন্তু কমে যাচ্ছে।
কমে যাওয়ার কারণে কয়েকটা ঘটনা ঘটে। ইন্টারেস্টিং ঘটনা যেটা অর্থনীতিবিদরা যেটা বলেন সেটা হলো যে যখন আমার আয় কমে যায় তখন কিন্তু আমি খরচ কম করি, আবার আরেকটা কাজ করি, সঞ্চয় বাড়িয়ে দেই। কারণ তখন আমার মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় যে আমার আয় কমে গেছে, সামনে হয়তো আরো খারাপ সময় আছে, সঞ্চয় আমি তখন বাড়িয়ে দিই। সঞ্চয় বাড়িয়ে দিলে কি হচ্ছে, আমার তখন বাজারে চাহিদা কমে যাচ্ছে। বাজারের চাহিদা কমে গেলে এটার প্রভাব ব্যবসা, শিল্প, বাণিজ্য সব জায়গায় পড়ে। এবং তখন কি হয়, অটোমেটিক উৎপাদন কমে যায়, কারণ চাহিদা কমে গেছে। উৎপাদন যখন কমে যায় তখন বিনিয়োগও কমে যায়। তার মানে দেখেন যে মানুষ ভালো থাকা হলো অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষ ভালো আছে, তাতে মানুষ ভালো থাকতে হলে কি করতে হবে, মানুষের আয় বাড়াতে হবে। মানুষের আয় কোত্থেকে বাড়বে, মানুষের আয় বাড়বে যদি প্রোডাক্টিভ খাতগুলো যেটা আছে, প্রোডাকশন প্রসেস যেটা আছে, সেটা যদি ঠিকমতো থাকে, সরকার যদি তার ব্যয়টা ঠিকমতো করতে পারে। কিন্তু সরকার আবার কি হচ্ছে, এখানে যেহেতু রাজস্ব কম হচ্ছে, আমাদের জানেন যে আমাদের আয়কর জিডিপির হার খুবই কম, 7% কম। সেই জায়গায় আবার সরকার ইন্টারনাল সোর্স থেকে রিসোর্স আনতে পারছে না। সরকার কি করছে, তখন ব্যাংক থেকে লোন নিচ্ছে। ব্যাংকিং খাতের সক্ষমতা কমে যাচ্ছে। ব্যাংকিং খাত এখন লোন দেওয়ার চেয়ে সরকারকে ঋণ দেওয়াটাই ওদের কাছে এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সরকার এই যে আমাদের টোটাল যে উৎপাদন ব্যবস্থা, আমাদের মিল কারখানা, এগুলোর উপর আসলে সরকারের আমার মনে হয় পলিসিগতভাবে কোনো একটা জায়গায় হয়তো একটু আক্রমণাত্মক পলিসি নিচ্ছেন। একটা কথা আমি বলবো, আমি অর্থনীতির সামান্য একজন বিশ্লেষক হিসেবে, যে দেখেন একটা ফ্যাক্টরিতে যখন 100 জন লোকের বেশি কাজ করে তখন কিন্তু এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থাকে না, তখন এটা সরকারের কেপি হিসেবে দেখা উচিত। এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে দেখা উচিত। এটার পিছনে স্পন্সররা কোন রাজনীতি করে, কি করে, সেটাকে ফেলে দিয়ে বরং এটা ভাবা উচিত যে সেখানে অন্তত 100 জন লোকের কর্মসংস্থান হয়েছে। তার মানে আমি যে কোনো ধরনের অনিয়ম হলে সেটা বিচার করব, স্পন্সররা যদি কোনো দুর্নীতি করে আমি বিচার করব, সেটা করবো, আমি একদিকে চলবে, কিন্তু ফ্যাক্টরি যাতে বন্ধ হয়ে না যায়। কিন্তু আমরা কিন্তু বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আমরা জিনিসটা দেখিনি। দেখলাম একের পর এক বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এরপর যেটা হয়েছে যে আপনার এটার ফলে বেকারত্ব তৈরি হয়েছে, ইন্টারনাল চাপ তৈরি হচ্ছে, সরকার ব্যয় করছে না। সরকার কি করছে, যে সরকারের ব্যয় যদি না হয় তাহলে কিন্তু মানুষের হাতে টাকা যায় না। সরকারের ব্যয়টা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা তো সরকার কিন্তু যে পলিসিগুলো নিচ্ছে, আপনি যেটা বললেন যে এটা আসলে রক্ষণাত্মক কিনা বা আক্রমণাত্মক কিনা, আমি বলবো যে এখানে সমন্বয়ের একটু অভাব আছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন সরকার বলছে যে আমাদের লেনদেনগুলো যদি ডিজিটাইজেশন হয়, ক্যাশলেস সোসাইটির জন্য কাজ করছে। এটা বিগত সরকারও উদ্যোগ নিয়েছে, এখন সরকার এটাকে আরও জোরালোভাবে ধরেছে যে আমাদের যদি ক্যাশলেস সোসাইটি হয় তাহলে দুর্নীতি কমবে। কারণ ডিজিটাল ট্রানজ্যাকশন হলে মানুষ কিন্তু তখন তার প্রত্যেকটা ট্রানজ্যাকশন ট্র্যাক করা যাবে এবং মানুষ তখন দুর্নীতি কমিয়ে দেবে এবং টাকার ইনফ্লো আউটফ্লোটা একটা ট্রেসের মধ্যে থাকবে। এখন দেখেন এই জায়গায় গভর্নমেন্ট বলছে যে আমরা ডিজিটাইজেশন করবো, ক্যাশলেস সোসাইটি করবো। এদিক দিয়ে আবার এনবি চেয়ারম্যান মহোদয় উনি বলতেছেন যে ট্রানজ্যাকশনের উপর কর বসাবো। আবার এদিক দিয়ে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো নিচ্ছেন, সেখানে এই যে লোনগুলো যাচ্ছে, লোনের টাকাগুলো আলটিমেটলি যে খাতে লোন দেওয়া হচ্ছে সে খাতে খরচ হচ্ছে কিনা সেটার ট্র্যাকিংটা ঠিকমতো রাখছেন না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ব্যর্থ, সেখানে বিনিয়োগকারীদের টানতে পারছেন না পুঁজিবাজারে। তার মানে দেখা যাচ্ছে এখানে একটা বড় ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এখন সরকারের উচিত যে এই জায়গাগুলোকে একসাথ করে যে কিভাবে আমাদের এই ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে সঙ্গে আমাদের টোটাল বিনিয়োগের একটা পরিবেশ তৈরি করা, এই জায়গাটাতেই এখন সরকারের মনোযোগ দেওয়া উচিত। এই জন্য কী করতে হবে, আমাদের নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে পুঁজিবাজারকে আরও সক্রিয় করতে হবে। তারপর ভালো উদ্যোক্তাদের বাছাই করতে হবে। সবাই কিন্তু রেজিস্টারটা করেনি, অনেক ভালো উদ্যোক্তা আছে যারা হয়তো এই বিভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হয়তো অথবা আন্তর্জাতিক সমস্যার কারণে হয়তো এখন একটু প্রবলেম আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ প্রাণবন্ত আলোচনার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।